নমস্কার, গল্পের আসরিত মধুবন্তী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজ থাকছে শক্তিপদ রাজগুরু রচিত পটলা সমগ্র থেকে লক্ষ্যভেদ। প্রধান ভূমিকায় থাকছে পঞ্চপাণ্ডব ক্লাবের 5 জন সদস্য, ভাগবত সরখেল, মহাভারত প্রমুখ। শুরু হচ্ছে আজকের গল্প লক্ষ্যভেদ। সঙ্গে থাকুন। ভাগবত সরখেল টাকার কুমির। কুমির না বলে হাঙর বলাই ভালো। কুমির তো খপ করে শিকার ধরে জলে ডুবিয়ে তাকে মেরে তারপর যা করার করে, কিন্তু হাঙর জ্যান্ত প্রাণীর গা থেকেও মাংস খুবলে নেয়, তিলে তিলে মারে। ইদানিং সরখেল মশাই এদিকে আবার সিমেন্ট লোহা লক্করের গুদাম বানিয়েছে। বড় ছেলে ব্যবসা দেখছে, 2-3টে গাড়ি। আর ছোট ছেলে আমাদের চেয়ে বেশ বড়, স্কুলে পড়ে। আর 6 বছরের বেশি ক্লাস 10-এর টেস্টে অ্যালাউ হয়নি। ভাগবত সরখেল আমাদের পঞ্চপাণ্ডব ক্লাবে মাঝে মাঝে 2-1 টাকা চাঁদা দেয়। বলে, পল্লী উন্নয়ন করো, খেলাধুলা করো, দেশকে গড়তে হবে। আমাদের পঞ্চপাণ্ডব ক্লাবের লাগোয়া একটা বুনো গাছ ভর্তি জায়গা পড়েছিল। হোতকাই সেদিন উদ্যোগ করে পাড়ায় ঘুরে কিছু পয়সা উঠিয়েছে, আর বাকিটা যোগান দেয় পটলা। কুললে প্রায় 50 টাকা খরচা করে, আর আমাদের ক্লাবের 5 জন পান্ডা ও 32 জন কুচো কাচার 5 দিনের অক্লান্ত পরিশ্রমে মাঠটা ধোপদুরস্ত হয়ে উঠল। সাইনবোর্ড টাঙিয়ে এবার বেশ ধুমধাম করে মাঠের উদ্বোধন করা হলো এখানে প্রিয় জননেতা গিরিধারীদাকে দিয়ে। তারপর থেকেই মাঠে খেলছি আমরা। এবার 7 সাইড শিল্ড খেলার আয়োজনও করা হলো। কদিন পর শিল্ডের খেলা। মাঠে গোলপোস্টে জাল পড়েছে। পটলাদার চুনের গোলা থেকে হাত সাফাই করে আনা বালতি কয়েক চুন দিয়ে মার্কিং হচ্ছে। মহাভারতও এখন আমাদের দলে ফিরেছে। তার বাবার কথা মতো হোতকার কাছে ডনবারের খেলা শিখতে আসছে নিয়মিত। হোতকা ইদানিং নতুন চালা পেয়ে খুব খুশি। সকালেই আসে অমলেট, মাখন রুটি, কলা। হোতকা বলে, মহাভারত তুই ভাবিস না, তোকে চাবুক কইরা দিমু। মহাভারত লাল ল্যাঙ্গট পরে বিশাল দেহ নিয়ে ডন দেওয়ার চেষ্টা করতে থাকে, ঘামছে গলগল করে। এহেন সময় সরকার ও আরো 2 জন লোককে নিয়ে এসে হাজির হয়েছে ভাগবত সরখেল। মহাভারতকে খালি গায়ে তখন আকড়ার মাটিতে ওই ধুলো মাখা অবস্থায় গড়াগড়ি খেতে দেখে ভাগবত সরখেল গর্জে ওঠে, বলি, হচ্ছে কি? আমার ছেলেকে মাটিতে আছড়ে ফেলবে, কাপড় চোপড় কেড়ে নেবে? কার এত বড় বুকের পাটা? হোতকা এগিয়ে এসে তাড়াতাড়ি একগাল হেসে বলে, না মেসে মশাই, ও এক্সারসাইজ করতাছে, বডি ফিট হইব, মেদ কমবো। পটলা বলে, শরীর ভালো। পটলার ব্রেক ফেল করেছে আবার যথারীতি। ভাগবত সরখেল আবার গর্জে ওঠে, থামো! শোনো ছোকরারা, তোমরা তো জানো না এ মাঠ আমার। ওহে বসন্ত, ফিতেতে মেপে নাও। ওই যে ম্যাপ দেখো। পটলা জমি জায়গার খোঁজ রাখে। সে বলে, এই জায়গার মালিক ছিল হরিদে, তার। হ্যাঁ? ভাগবত সরখেলের বিশাল দেহ কেঁপে ওঠে, যেন হিমালয় পর্বতে ভূমিকম্প শুরু হয়েছে। ভাগবত সরখেল কাগজটা দেখিয়ে বলে, হরিদের পুত্রবধূর কাছ থেকে এ জায়গা খরিদ করেছি হে। হোতকা বলে, টাহা দিয়েছেন তারে, না দিনা সুদ মিলাইয়া এই দখল লিছেন? শাট আপ! ভাগবত সরখেল ইংরেজিতে ধমক দেয়। 2-4 জন লোকও জুটে গেছে। পাড়ার মিত্তির মশাই, যাদব বাবু, নরেন ঘোষটাও এসছে। নরেন ঘোষ বলে, পাড়ার ছেলেরা খেলাধুলা করে, এ মাঠ নিয়ে আপনার কি হবে? কিনেছি এখানে ফ্ল্যাট বাড়ি বানাবো। কই রে খোঁটাপোত? শিল্ডের খেলা হইব না? ভাগবত সরখেল দন্ত কিরমির করে ওঠে, না হইব না। ওইসব শিল্লরা নিয়ে ওখানে খেলা চলবে না। দরকার হয় 144 ধারা জারি করব এখানে। তারপর ছেলে মহাভারতের দিকে ফেরে ভাগবত। অনেক হয়েছে।
কাপড় চোপড় পরে নিয়ে বাড়ি চল, ব্যবসা দেখবি। ম্লান মুখে কাপড় চোপড় কাঁধে ফেলে বাবার পেছনে পেছনে বাধ্য ছেলের মতো চলে গেল মহাভারত। গদাই বলে, কি হবে রে? হোঁতকা বলে, যা করার করুক, বাধা দিমু। পটলা বেশ উত্তেজিত। সে বলে, রক্ত দেব, শহীদ হব, তবু মাঠ দেব না। এত বড় বিপর্যয় ঘটতে দিতে পারি না। পটলা শহীদ হলে আমাদের ক্লাবই তো উঠে যাবে। তাই গিরিধারীদের কাছে এসেছি আমি আর গদাই। গিরিধারীরা সদা ব্যস্ত মানুষ। বসার ঘরে একদল লোক তাকে ঘিরে আছে। খালের জল কি করলে পানীয় জলে পরিণত হতে পারে তাই নিয়ে আলোচনা হচ্ছে। আর চোখে আমাদের দেখলেন তিনি। গিরিধারীরা আমাদের কথা শুনে বললেন, সে কি, খেলার মাঠ দখল করবে এইভাবে ভাগবত সরকেল? ছি ছি, লোকটাকে নিয়ে আর পারলাম না। এক নম্বর আগ্রাসী মনোভাবের লোক। ঠিক আছে, আমি দেখছি। খেলা হবে কিনা এ প্রশ্ন ছিল, কিন্তু শত্রুর মুখে ছাই দিয়ে বিকেলে যথারীতি খেলা শুরু হয়েছে। সাদা কালো প্যান্ট জামা কিডস পরে এসেছে রেফারিং করতে। দর্শকও অনেক জুটে গেছে। খেলার শেষে আমাদের ক্লাব ঘরের সামনে জাম গাছের নিচে বসে হোঁতকা বীর দর্পে বলে, মাইট ইজ রাইট, মাঠ কে লয় দেখি। পটলাও এখন ভরসা পেয়েছে, বলে, শিওর। এমন সময় জিপটা এসে আমাদের সম্মুখে থামে। পুলিশের লাল জিপ। তার থেকে নামলেন থানা অফিসার শ্রীকান্ত বাবু। শ্রীকান্ত বাবু আমাদের চেনেন, এখানে ওখানে ভলেন্টিয়ারি করতে দেখেছেন। একটা খারাপ খবর আছে হোঁতকা। কয় ফেলান স্যার, তয় কয়তাসি জান লইয়া যান, কিন্তু মাঠ সারতি পারুম না। শ্রীকান্ত বাবু বলেন, মাথা গরম করো না হোঁতকা, তোমরা বাপু মাঠ নিয়ে এখন গোলমাল করো না। কদিন বরং খেলা বন্ধ রেখে ভাগবত বাবুর সঙ্গে একটা মীমাংসার চেষ্টা করো। গদাই বলে, গিরিধারী বাবুকেও বলে এসেছি স্যার, তিনি বললেন খেলা চালাও গে। শ্রীকান্ত বাবু অবাক হলো, সে কি, তিনি বলেছেন তোমাদের এই কথা? তবে যে দেখলাম ভাগবত বাবুর গাড়িতে তিনিও গেলেন থানায়। ভাগবত বাবুর হয়ে তিনি অনেক কথাই তো বললেন। আমরা তো অবাক, হতবাক। শ্রীকান্ত বাবু বলেন, তাই এসেছিলাম, ওরা বাধা দিলে খেলা বন্ধ রেখো কদিন। জিপ হাঁকিয়ে থানার পুলিশ থানাতে ফিরে গেল। আমরা তখন পড়েছি অকুল পাথারে। হোঁতকা গর্জে ওঠে, গদা, তোরে কিল করুম, কেন গেছলি ওই গিরিধারীরার কাছে? ও বেটা আইন মৌকা পাইয়া ভাগবতের চাপ দিয়া কিছু ম্যানেজ কইরা আমাগো পথে বসাইব। গদাইও বুঝতে পারে ব্যাপারটা, মিনমিন করে সে, তাই তো দেখছি। আমি বুদ্ধি বাতলাই, পটলা তোদের বাগানের একদিকের মাঠটায় আপাতত খেলা হবে। তোর ঠাকুমাকে বলি গে চল, তোকে সুইসাইড করতে হবে না পটলা। হোঁতকা এতক্ষণ কথাটা ভাবিনি, এবার তার মাথাতেও আসে কথাটা। তাই চল, এবছর সিল্ড খেলা করণের লাগবই। তয় তোরে কইছি সমি, ও মাঠ লমুই। মাঠের ব্যাপারে এক কথায় পটলার বাবা রাজি হবেন তা ভাবিনি। পটলের ঠাকুমা আর ওর বাবাকে প্রণাম করে আসি। পরদিন সকালে দেখি সারা মাঠে এখানে ওখানে হাঁটু ভোর গর্ত, আর রাজ্যের ভাঙা কাচ মাঠে পড়ে আছে। চলাফেরা করা বিপজ্জনক। ওপাশের আবর্জনা স্তূপ করে রাতারাতি ফেলেছে মাঠে। হোঁতকা আড়ালে বলে, ওটা আমি করিছি, সুপ মাইরা থাক। অবাক হই, তুই? নালি হুট কইরা মাঠ সাইরা গেলে লোকে কইব কাওয়ার্ডের মতো পালাইয়া গেছি, তাই পাবলিক সিম্প্যাথি লইয়া ওই নতুন মাঠে খেলা শুরু করুন। গদাই বলে, বেশ ভালোই করেছিস হোঁতকা। পটলা বলে, বরং চল এখন ভাগবতের কাছে, যেন সারেন্ডার করছি এই বলে যদি কিছু টাকা ম্যানেজ হয়। টাকার দরকার তো আছেই, তাছাড়া ভাগবতের আসল মতলবটাও একটু আঁচ করা দরকার।
শেষ পর্যন্ত পটলার কথাতেই সবাই সায় দিই। মহাভারতও আমাদের দেখে একটু অবাক হয়। হোঁতকা বলে দরদি কণ্ঠে, ক্লাবে যাস না কেন? আরে তগর জমি তো ছাড়িয়াই দিমু, তুই আমাগর ফ্যারেন্ড, চল তোর বাবাকে কথাটা জানাইয়া দিমু। ভাগবত সরখেল ভাবতে পারিনি আমরা আসব। মনে মনে খুশি হয় সে। হোঁতকা পরম বিনয়ের সঙ্গে মোলায়েম করে বলে, আপনি বলার পর আমরা ভাইবা দেখলাম মহাভারত আমাদের মেম্বার, তার বাবা এত বড় মানি লোক, আপনার কথা ফেলুম কেন, তাই ক্লাবের মিটিং এ ঠিক করছি ওই মাঠে আমরা খেলুম না। আমি বলি, অন্য মাঠে খেলছি, কিন্তু সে মাঠের একটা ডোবা বুঝিয়ে ফেলতে হবে, এজন্য কিছু টাকা দরকার। ভাগবত এখন দরাজ দিল। বিনা বাধায় কাজ হাসিল হতে দেখে ভাগবত বলে, তা সত্যি, ঠিক আছে, 100 দিচ্ছি, এই দিয়ে কাজ চালিয়ে নাও, পরে দরকার হলে আরো কিছু দেব না হয়। মহাভারতও খুশি হয়েছে, সেও মাঠে যাবে আবার। 300 টাকায় দিয়েছে ভাগবত বাবু। সেদিন দেখি ট্রাক বন্দি ইট এসছে, মাঠের দেওয়াল তুলেছে মিস্ত্রিরা। ভাগবত সরখেলকে হঠাৎ ওখানে গাড়ি থেকে নামতে দেখলাম। আমরা নির্বাক শোকে মুহ্যমান। হঠাৎ ভাগবত সরখেলকে আমাদের দরমা ঘেরা ক্লাবের জামতলার দিকে পায়ে পায়ে চলন্ত পিপের মতো আসতে দেখে অবাকই হই। ফটিক দৌড়ে ঘরের মধ্যে থেকে একটা লোহার ফোল্ডিং চেয়ার এনে দিল, বলে, বসুন মেসোমশাই। ভাগবত বাবু বলে, মহাভারতের বিয়ে এই 17ই শ্রাবণ, তবে কলকাতার বাইরে বর্ধমান, পাল্লা রোডের ওপারে, মানে দামোদর নদী পার হয়েই গ্রামটা। এখান থেকে সোজা গাড়ি যাবে পাল্লায় নদীর ধার অব্দি, তারপর নৌকায় পার হয়ে গ্রাম। তোমরা যাবে কিন্তু, চলি তাহলে। ভাগবত বাবু ফোল্ডিং চেয়ার ছেড়ে ওঠে। পটলা কি ভাবছিল, সেও বলে, শিওর জামু। ওই ভাগবত বাবুর কাছাকাছি থাকবি, কাতে পেলে ওকে একবার চেপে ধরতে হবে, লাস্ট ট্রাই মারবো মারটার জন্য। পটলা 2 হাত তুলে প্রণাম করে, জয় মা। ওই জিপটা মা করুণাময়ী যেন স্বয়ং টেনে ধরেছেন। আমিও প্রণাম জানাই। মা, লাস্ট চান্স, মুখ রেখো মা করুণাময়ী, 5 শিখের মানসিক নয় মা, আজ তো পাঠাই দেব। কলকাতার বাইরে বরযাত্রী যাবার জন্য একটু আনন্দ বোধ হয়। মহাভারত ক্লাবে আসছে এখন ঘন ঘন। কদিন ধরে বেচারা ভাবনায় পড়েছে, বলে, তোরা সঙ্গে যাবি কিন্তু। এর মধ্যে মহাভারত আমাদের ক্লাবের সকলের দাদা হয়ে গেছে। পটলা বলে, নিশ্চয়ই যাব মহাভারত দা। ছেলের বিয়ের দিনে নিজেদের গাড়ি করে ভাগবত বাবু বিরাট হইচই করেই বর ও বরযাত্রীদের নিয়ে চলে গেলেন বর্ধমানে। শ্রাবণ মাসের মধ্যে বৃষ্টি নেমেছে এবার। কলকাতা থেকে গাড়িতে যেতে দেখা যায় পথের দুধারে সবুজ ধানক্ষেত ও গাছগাছালি। শক্তিগড়ে এলে জিটি রোড ছেড়ে গাড়িগুলো চলে সরু পাকা রাস্তা ধরে, পিচের রাস্তায়, তবে মাঝে মাঝে গর্ত হয়ে গেছে। দুদিকে ধান ক্ষেত, সবুজ ধান মাথা নাড়ে বাতাসে। আকাশে শাওনের কালো মেঘগুলো ঘুরছে, মাঝে মাঝে 2-1 পশলা বৃষ্টিও আসছে। ঝোড়ো হাওয়া বয় এলোমেলো। সামনে শাওনের দামোদর নদী। বড় নৌকায় উঠেছে বরযাত্রীর দল, প্রায় 70-80 জন লোক। ব্যান্ড, তাসা, জয়ঢাক ইত্যাদি বাদ্যি বাজনা আর মালপত্রতে ওই নৌকা বোঝাই হয়ে গেছে। বরকর্তা, বর ও বরের বন্ধুদের জন্য রয়েছে একটা অন্য নৌকা, খাতির করে তাতেই তুলেছে আমাদের। ভাগবত বাবু, গিরিধারী দাও রয়েছেন ওই নৌকায়। হোঁতকা, পটল তখনও নৌকায় ওঠেনি, কি যেন কথা বলছে ওরা। তারা দি, আরে উঠে আয় হোঁতকা, পটলা। ওরা দুজনে এসে উঠল। তারপরেই নৌকায় পদার্পণ করলো ভাগবত বাবু। নৌকা তো কেঁপে ওঠে থরথরিয়ে।
নৌকা জলের বর্ডার লাইন ছুঁয়েছে। ওদিকের নৌকায় বাজি ফাটছে। হ্যাঁ, বাজির মতোই বাজি। শূন্যে উঠে দুমদাম শব্দে ফাটছে বাজি। ভাগবত সরখেল মাঝে মাঝে নৌকায় উঠে পড়ে তারিফ করছে। ওকে মাঝে মধ্যে মাঝি হুঁশিয়ার করে, "আর নড়বেন না বাবু।" ওদিকে হঠাৎ বড় নৌকা থেকে বোমা জড়ানো হাউই একটা শূন্যে না উঠে কিভাবে নদীর ওপর এসে গাইডের মিসাইলের মতো শোঁ শোঁ শব্দ করে আমাদের নৌকার দিকেই ধেয়ে আসছে। হাউইটাকে আসতে দেখে ভাগবত ওই নৌকার ওপর লম্ফ দিয়ে গর্জাচ্ছে, এই খবরদার!" মাঝি চিৎকার করে ওঠে, বাবু!" বাবার সঙ্গে ছেলে মহাভারত লাফ দিয়ে উঠেছে। ওই বিশাল দুটো মৈনাকের লম্ফে নৌকাটা একদিকে পুরো কাত হয়ে যায়, গড়িয়ে পড়ে চলন্ত পিপের মতো টপ টপ করে স্বয়ং ভাগবত সরখেল আরো কজন। আমরাও বেগতিক দেখে নদীতে লাফ দিয়েছি। আমাদের নৌকা কার্নিক খাওয়া কাটা ঘুড়ির মতো লাট খেতে খেতে ভেসে চলেছে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! নদীর এদিককার চিৎকার শুনে চাইলাম। নদীর স্রোতে একটা পিপে যেন গড়িয়ে ভেসে চলেছে, কখনো ডুবছে, আবার জেগে উঠে শূন্যে দুটো হাত তুলে চিৎকার করে। হোঁতকা বলে, ভাগবত বাবু রে! ইতিমধ্যে ঘূর্ণিতে পড়ে তখন ভাগবত সরখেল পাক খাচ্ছে। সে চিৎকার করে, বাঁচা হোঁতকা, বাঁচা! ওরে খেলার মাঠ তোদেরই দেব। পটলা তো নিরাপদ দূরত্বে রয়েছে ওর থেকে, গোবদা হাতে একেবারে ধরতে পারলে ডুবিয়ে দেবে তাকেও। ডুবন্ত মানুষ আরো বিপজ্জনক। ভাগবত বাবু ঘূর্ণিতে বন বন করে ঘুরছে, এগিয়ে যাচ্ছে ঘূর্ণির কেন্দ্রের দিকে। দুহাত ওপরে তুলে চিৎকার করে বলেন, ভাগবতের দিব্যি, ও মা, গিয়েই ছেড়ে দেবো, বাঁচা, বাঁচা আমায়। পটলা মাছের মতো সাঁতরে গিয়ে ভাগবত বাবুর ঘূর্ণায়মান দেহটাকে এক ধাক্কা দিতেই বয়ার মতো ভাসমান দেহটা ঘূর্ণি থেকে ছিটকে বেরিয়ে যায়। ওদিকে হোঁতকা তখন ভাগবত বাবুর কাদা মাখা চুল মুঠি করে ধরেছে খপ করে। আমিও গদায় দুদিকে ভাগবতের দুটো হাত ধরেছি। আমরা ভাগবত বাবুকে ভাসিয়ে নিয়ে স্রোতের টানে এবারে তীরের দিকে চলেছি। আমরা নদীর ধারে এনে পুরো পলিকাদার ওপর ভাগবত বাবুর বিশাল লাশকে টেনে তুলি। টর্চের আলো পড়ে, লোকজন ছুটে আসে। বেইমশাই, বেইমশাই! বেইমশাইয়ের দরাজ গলার ডাক শুনে ভাগবত বাবু উঠে বসেন। আদির পাঞ্জাবি জলে ভিজে গায়ে চেপে বসেছে, জুতো নেই, পায়ে মোজা ঠিক আছে। গর্জে ওঠে ভাগবত বাবু, বেইমশাই, হ্যাঁ, ডুবিয়ে মারতে চান? মেয়ের বিয়ে দিয়ে আমাকে শেষ করে আমার সম্পত্তি দখল করার মতলব? ভদ্রলোক তো চমকে ওঠেন, সে কি কথা? ছেলেরা না থাকলে ডুবেই যেতাম। উফ, এখানে ছেলের বিয়েই দেব না। যাই হোক, আমাদের মধ্যস্থতায় শেষ পর্যন্ত বেশ ভালোভাবেই বিয়ের পর্ব মিটে যায়। দুই তরফই খুব খুশি। ভাগবত বাবু তার কথা রেখেছিলেন। ফিরে এসেই ওই মাঠে দখল সত্ত্ব পঞ্চপাণ্ডব ক্লাবকে লিখে দিয়েছেন। সেদিন ঘটা করে শিল্ড ফাইনালের খেলা হলো ওই মাঠেই। প্রধান অতিথি হয়ে এসেছিলেন ভাগবত বাবু। এবার আর গিরিধারী বাবুকে আমরা ডাকিনি। শেষ হলো আজকের গল্প লক্ষ্যভেদ। রচনা শক্তিপদ রাজগুরু। আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা অবশ্যই আমাকে জানান নিচের কমেন্ট সেকশনে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের রিকোয়েস্ট রইল। খুব শীঘ্রই ফিরে আসবো পরবর্তী একটি নতুন নিবেদন নিয়ে। ততদিন স্টে কানেক্টেড উইথ গল্পের আসরিত মধুবন্তী। ধন্যবাদ।